বাংলাদেশের জন্য মহাবিপদ। দীর্ঘদিন ধরে বাংলাদেশের গার্মেন্টস শিল্পর উপরে দেশটার দ্বিতীয় রেভিডেন্স, অর্থাৎ আপনারা জানেন বিদেশ থেকে সবচাইতে প্রবাসী বন্ধুরা, প্রবাসী মানুষেরা, বাংলাদেশের প্রবাসী নারী পুরুষেরা দীর্ঘদিন বাংলাদেশটাকে বাঁচিয়ে রেখেছে। আরও একটি শিল্প বাঁচিয়ে রেখেছে, সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। কিন্তু এই গার্মেন্টস শিল্পের উপরে এবার সরাসরি কোপ নেমে এসেছে। আজকের এপিসোডে আপনাদেরকে তুলে ধরতে চাইব, বাংলাদেশ কি আগামী দিনে না খেতে পেয়ে মারা যাবে? আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে যেভাবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ বারবার ভারত বিরোধিতায় নেচে নেচে উঠেছে। কখনো বলেছে ইলিশ মাছ আমরা ভারতে পাঠাবো না, কখনো বলেছে বাংলাদেশ যে কোনো মুহূর্তে কলকাতা দখল করে নেবে, কখনো বা আসাম ত্রিপুরা দখল করে নেবে। তাই এই ভুয়া যে কথা বারবার বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করেছে, আর বাংলাদেশের আপামর জনসাধারণকে উত্তেজিত করে তুলেছে, ভারত বিরোধিতা করে তুলেছে। সদ্য আইপিএলে মুস্তাফিজুর রহমান ভারতে কেকেআরের হয়ে খেলার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে তাকে খেলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে খেলতে গেল না বাংলাদেশ। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের হাহাকার, কান্না, কে শুনবে কার কথা? ওই ভারত বিরোধিতা করলেই কোনো ব্যাপার নেই, তারা দিব্য সুন্দর খেতে পাবে। কথায় বলে অন্ধ মানুষের সবচাইতে বড় সমস্যা তার অন্তরের দোষ। অর্থাৎ অন্ধভাবে কারোর বিরোধিতা করলে, অন্ধভাবে কোনো জাতির বিরোধিতা করলে সে নিজেই খাদে পড়ে, এটা বারবার প্রমাণ পেয়েছি। যেমন অন্ধ ভক্তরা, আরএসএস মদতপুষ্ট যারা মুসলিম বিরোধিতা করতে গিয়ে নিজেই ভারতের মধ্যে নিজের হিন্দুত্ববাদী প্রকাশ করতে গিয়ে নিজেরাই দিশেহারা প্রতীকের মতো পরিণত হয়েছে। ঠিক অনুরূপভাবে বাংলাদেশের যারা মনে করে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা প্রয়োজন, কেননা 3 দিক থেকে ভারতের অঞ্চল, ভারতের বর্ডার আমরা শেয়ার করি, তাই স্বাভাবিকভাবেই আমাদের সবচাইতে কাছের দেশ, সবচাইতে উন্নতশীল দেশ যেহেতু ভারত, তাই আমরা ভারতের সংস্পর্শে থাকতে চাই। কিন্তু বোকা মানুষকে বুদ্ধি দিলে সেই বুদ্ধি জলে যায়, সেটা বারবার প্রমাণ পাওয়া গিয়েছে। কেন এত কথা বলছি? গার্মেন্ট শিল্প হচ্ছে বাংলাদেশের টপ ইন ওয়ার্ল্ড নাম্বার 1। সারা পৃথিবীতে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ইউরোপ ইউনিয়নভুক্ত যে সমস্ত দেশগুলো আছে সেই দেশগুলোতে প্রায় 50%-এরও উপরে বাংলাদেশের রেডিমেড পোশাক সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে ব্যবসা করত, সেখান থেকে আর্নিং হতো, সেখান থেকে বাংলাদেশ চলতে পারত। কিন্তু বাংলাদেশ থেকে আর রেডিমেড পোশাক নিতে চায় না ইউরোপ ইউনিয়ন। কেন? না তো নতুন করে ডিল হলো ভারতের সঙ্গে। যখন প্রত্যেকটা দেশ হইচই হট্টগোল, একে মারবো ওকে মারবো, নিজের কতটুকু অকাত আছে নিজেই জানে না, বাংলাদেশ তো একেবারেই জানে না। ভারত তখন চুপচাপ খেলা দেখে, খেলা করে সঠিক সময়ে। আর যখন বাংলাদেশ কেন, বিশ্বের তাবড় তাবড় দেশ, এমনকি আমেরিকাকেও অল আউট করে দেয় ভারতের বর্তমান নরেন্দ্র মোদীজির সরকার।
সেই অল আউটের প্রক্রিয়াতে একটা সবচাইতে শক্ত পেরেক পুঁতে দিয়েছে এই মোদিজি। মোদিজি ইউরোপ ইউনিয়নের সঙ্গে একটি গার্মেন্টস চুক্তি সহ বেশ কয়েকটি চুক্তি আবদ্ধ হলো, বিনা শুল্কে বিজনেস করতে পারবে, যার ফলে ভারতে গার্মেন্টস শিল্প উন্নতি হবে আর বাংলাদেশের গার্মেন্টস শিল্প ভেঙে তছনছ হয়ে যাবে। বাংলাদেশের সোনালী পাট, বাংলাদেশের কৃষকদের মাথায় হাত। আজকে যে পাট শিল্পর উপরে বেস করে এই সমস্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে বাংলাদেশে, তাহলে একদিকে চটকলগুলো বন্ধ হয়ে যাবে, অন্যদিকে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাবে। একটি মাত্র রাস্তা খোলা থাকলো, সেটা হচ্ছে প্রবাসী ভাইদের রেমিটেন্স, যার উপরে বেস করে বাংলাদেশের মানুষকে চলতে হবে। আর বাংলাদেশের মসনদে যারা বসে বারবার চুরি করে, বাংলাদেশের আপামর মানুষ না খেতে পেয়ে অর্ধাহারে রাস্তাঘাটে অকালে অসুখে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এর প্রতিকার বাংলাদেশের মানুষের করার ক্ষমতা নেই। এই বিষয়ে বাংলাদেশের আসিফ নজরুল বলেছেন, হ্যাঁ, আমাদের দীর্ঘ একটা ডিল ছিল, এই নিয়ে আমরা বিনা শুল্কে তো আর ব্যবসা করতে দিতে পারিনি, তো ওখানে ভারত বিনা শুল্কে ব্যবসা করতে দিতে চেয়েছে, তাই তারা ব্যবসা করছে, এখানে বাংলাদেশে কোনো কিছুর ইফেক্ট পড়বে না। কিন্তু আপনাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা এখনও পর্যন্ত বাংলাদেশ ভারতে আছেন, তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন, যেখানে চটকলের মতো হাজার হাজার কর্মী কাজের একটা উৎস, যেখানে গার্মেন্ট শিল্পের মতো লক্ষ লক্ষ মানুষ কাজ করছে, সেই কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের ভালো হবে। আর বাংলাদেশ আগামী দিনে শুধুমাত্র প্রবাসীদের টাকার উপর নির্ভর করে দেশটা চালাতে পারবে। হাস্যকর ছাড়া কিছুই নেই। আপনারা নিশ্চয় বলবেন, এই মুহূর্তে ডক্টর ইউনূস যে প্রসেসে দেশটাকে নিয়ে যাচ্ছে, আগামী দিনে দেশের মাটি বিক্রি করা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একটি মাত্র শিল্পেও দীপ দীপ করে জ্বলছিল, সেটা হচ্ছে গার্মেন্ট শিল্প। সেই গার্মেন্ট শিল্পটাও যদি ভেঙে পড়ে, সম্পূর্ণ ধসে পড়ে, তাহলে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধারা ছাড়া বাংলাদেশের পাশে কেউই থাকবে না। আর রেমিটেন্স যোদ্ধারা কি ব্যাপক পরিমাণে পরিশ্রম করে টাকা পাঠায় দেশে, আর সেই টাকায় নেতা মন্ত্রীরা কী করে বিলাসবহুল জীবনযাপন করে, তারা কি আদৌ বাংলাদেশে ফিরে যেতে চাইবে, না তারা বিভিন্ন কান্ট্রিতে সেটেল হয়ে গিয়ে বাংলাদেশের মতো জন্মভূমিকে শুধু মনেই ধরে রাখবে, তারা সেই দেশ থেকে মুখ ঘুরিয়ে নেবে? এটা তো খুবই কষ্টদায়ক। একটি দেশ যে দেশে জন্মিয়েছে, বড় হয়েছে, সেই দেশের মাটিতে যেতে পারছে না, কেননা সেই দেশের মাটি বিক্রি করে খাচ্ছে বর্তমান দেশের সরকার। আজকের আমার এই কথাগুলো শুনে অনেক বাংলাদেশের বন্ধুর হয়তোবা রাগ হতে পারে, কিন্তু আমার কথাগুলো আপনারা আর 1 থেকে 1.5 বছরের মধ্যে, অর্থাৎ 2026 সাল যেতে না যেতেই বুঝতে পারবেন, থটস অফ সানারুল যা বলেছিল সেটা অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। আজকে মোদিজি মাস্টার স্ট্রোক দিয়েছে। যেভাবে সুতোর ব্যবসা করতে এতদিন পর্যন্ত বাংলাদেশে, আজকে সেই সুতো তো দেবেই না বাংলাদেশে, পক্ষান্তরে নিজেই গার্মেন্টস প্রকল্প বা গার্মেন্টস শিল্পগুলো নিজের দেশে ইন্ডাস্ট্রি বানিয়ে শিল্পগুলো প্রায় 50% উপরে ইউরোপিয়ান ইউনিয়নগুলোতে এই গার্মেন্টসের সমস্ত কাপড় রপ্তানি করবে ভারত। আর ভারত আগামী দিনে আরও শক্তিশালী হবে। সত্যি ভাবতে কেমন লাগছে, তাই না? যেখানে ভারতকে বারবার বলা হয় যে চুপচাপ থাকে, ভারত কিছু বলে না কোনো কিছুতে, সবসময় বাংলাদেশের আপামর মানুষ বলে যে আমরা ঢাকার কাছে সন্তুষ্ট, আমরা দিল্লির কাছে নত হব না। ভাই, তোমাদের নত হতে হবে না, কিন্তু তোমাদের মাথাটা থাকবে তো। যা পরিস্থিতি, তাতে তো মনে হচ্ছে নত হওয়া তো দূরের কথা, মাথায় থাকবে না, সেখানে নত আর কি হবে বন্ধু, তোমাদের মাথায় তো শেষ। আর রেমিটেন্স যোদ্ধাদের কাছে বলবো যে আপনারা দেশে টাকা পাঠাবেন শুধুমাত্র আপনাদের ছেলে মেয়েদের মানুষ করার জন্য, আর সেই ছেলে মেয়ে মানুষ হয়ে কি করবে? আগামী দিনে মানুষ হবে
রাষ্ট্র কি দায়িত্ব নিচ্ছে? রাষ্ট্র তো কোনো কিছু দায়িত্ব নিচ্ছে না। ঘুরে ফিরে সেই আপনার ছেলেও প্রবাসী যোদ্ধাই হবে। তাহলে কি বাংলাদেশ এই প্রবাসী যোদ্ধা হওয়ার জন্য জন্ম নিচ্ছে? বাংলাদেশ কি আগামী দিনে নন স্কিল ওয়ার্কার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই প্রবাসী হয়েই থেকে যাবে? না, বাংলাদেশ আবারও শির উঁচু করে বলবে যে আমরাও পারি, আমরাও বাংলাদেশ দেখিয়ে দেব। আমাদের রেভিডেন্স যোদ্ধারা দেশের মাটিতে ইন্ডাস্ট্রি গড়ে তুলবে, অন্য কোনো ইন্ডাস্ট্রি। আর সবাই যদি বলেন যে আমরা ইলিশ মাছ ধরবো, তাহলে আপনারা যত দ্রুত সম্ভব ইলিশ মাছ ধরে ইলিশ মাছ সিদ্ধ করে পুড়িয়ে খেতে হবে। আপনাদের আর ওই ভাবনা চিন্তা করতে হবে না দেশ উন্নতি করার। সো আজকে যেভাবে ভারত ডিল করে দেখিয়ে দিল, আমরা আগামী দিনে ইউরোপিয়ানগুলোর সঙ্গে ইউনিয়ন দেশভুক্তকে একত্রিত করে আমাদের দেশের সমস্ত ব্যবসা বাণিজ্য করব, স্বাভাবিকভাবেই ভারত নিশ্চয় আরও উন্নতি হবে, বাংলাদেশ আরও পিছিয়ে পড়বে। অবশ্যই বাংলাদেশের বন্ধুরা কমেন্ট করে জানাবেন, কেননা এখানে অনেকের হয়তোবা বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের খারাপ লাগতে পারে যে ভারতের এরকম কথাবার্তা, কিন্তু বাস্তবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সজাগ হন, আপনারা দেশের নেতাদের জিজ্ঞেস করুন আমাদেরকে কী দিচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।